এই রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ব্রিট রবিন 10K অনুষ্ঠানে। রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন, করে চুলচেরা বিশ্লেষণ। আর এই জনগণ যারা রাষ্ট্রের মালিক, তারা তাদের প্রতিনিধি নির্বাচনের আগে কিছু প্রশ্ন করতে চান, একটু পরখ করে দেখে নিতে চান কেমন তাদের প্রার্থী। আর সেই প্রশ্নমালাগুলো নিয়ে ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, যাকে আমরা ব্রিট রবিন বলে জানি, তিনি কিছু প্রশ্ন সাজিয়েছেন, প্রার্থীদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আমরা সেই 10টি প্রশ্নের কথা ইতিমধ্যেই জেনে গিয়েছি, যেগুলো প্রার্থীদের কাছে পাঠানো হয়েছে মেইলে, হোয়াটসঅ্যাপে এবং খামে। এর মধ্যে অনেক প্রার্থী উত্তর দিয়েছেন, অনেকে দেননি। জনগণও তাদের মূল্যায়ন করছেন, সেই প্রশ্নের নম্বরের ভিত্তিতে নম্বর দিচ্ছেন। আমরা প্রার্থীদেরকে প্রশ্ন পাঠিয়েছিলাম খামে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমেইলে। অনেকে উত্তর দিয়েছেন, অনেকে দেননি। তো যাই হোক, আজকে আমরা এমনি একজন প্রার্থীর উত্তর নিয়ে কথা বলবো। তিনি হচ্ছেন বিএনপির মাগুরা 2 আসনের প্রার্থী নিতাই রায় চৌধুরী। আর এই মূল্যায়নের জন্য আজকে আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, ব্রিট রবিন। আপনাকে আমরা ব্রিট রবিন নামেই জানি। আপনাকে স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আপনি প্রথমে একটু আমাদেরকে বলে সাহায্য করতে পারেন যে আপনি এই উত্তরগুলো কেন আসলে মূল্যায়ন করছেন? উত্তর মূল্যায়নের মৌলিক যে কারণ, জনগণ যাতে প্রত্যেক প্রার্থীকে কিভাবে মূল্যায়ন করবেন, কোন কোন বিষয়গুলো তারা আমলে নেবেন, তারা কাউন্ট করবেন, গুরুত্ব দিবেন, এবং কাঙ্ক্ষিত এমপি প্রার্থী পাওয়ার ক্ষেত্রে তাদের এই নাম্বারটা কেন এত গুরুত্বপূর্ণ, এইটার জন্য আমি নিজেই প্রার্থীদের উত্তর মূল্যায়নে বসে গেছি। তার মানে জনগণকে সাহায্যই করছেন মূলত। জনগণকে সরাসরি সাহায্য করার জন্য, অর্থাৎ প্রার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে, মূল্যায়নের জন্য যারা এখনো পরিষ্কার হয়ে উঠতে পারেনি, বুঝতে পারেনি যে আসলে চুলচেরা বিশ্লেষণ করে কিভাবে আমি এই নাম্বারগুলো প্রদান করব। হ্যাঁ, সত্যি তাই। আসলে আমরা কিন্তু রাজনীতিবিদদের এইভাবে কখনো মূল্যায়ন করি না। তারা যা বলেন তাই শুনি, তাই মানি। তো আজকে যেহেতু আমরা মূল্যায়ন করতে বসেছি, তবে আমরা চলে যাই মূল্যায়নে। প্রার্থীর কাছে প্রথম প্রশ্নটাই ছিল যে আপনি কেন সংসদ সদস্য হতে চান। একজন প্রার্থীকে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি কেন সংসদ সদস্য হতে চান এবং জনগণ কেন আইন প্রণেতা হিসাবে আপনাকে নির্বাচন করবেন। আমি নিতাই রায় চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী। আমার নির্বাচনী লেখা 92 মাগুরা 2, শালিকা মোহাম্মদপুর এবং দক্ষিণ মাগুরা সদরের 4টে ইউনিয়ন নিয়ে দক্ষিণ মাগুরা ইউনিট। এই হচ্ছে আমার নির্বাচনী এলাকা। ওই এলাকায় 4,37,000 ভোট বর্তমানে 19টা ইউনিয়ন। আমার এলাকার উপর দিয়ে, পাশ দিয়ে, ভিতর দিয়ে মোট 4টে নদী প্রবাহিত: মধুমতি নদী, নবগঙ্গা নদী, কটকি নদী এবং চিত্রা নদী। এই অঞ্চলটা বাংলাদেশে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে পদ্মার এপারে সবচাইতে অনগ্রসর, পিছিয়ে পড়া, একটি দারিদ্র্যক্লিষ্ট একটা এলাকা। এখানে প্রশাসনিক ইউনিট আছে 2টো উপজেলা এবং মাগুরা সদর উপজেলার একটা অংশ। এখানে কোনো পৌরসভা নাই। এখানে উপজেলার সদরে সরকারি কলেজ নাই। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা সরকারি কলেজ উপজেলার সদরে না করে দূরে নিয়ে যে তার কারো বাবার নামে, মার নামে এই সমস্ত কলেজ করেছে। শালিকা তো সদরে কোনো সরকারি কলেজ নাই, এটাও বাইরে। শালিকার হাই স্কুল সরকারি হয়নি। আমাদের এখানে গার্লস স্কুল বা অন্য কোনোটা, এটাও সরকারি করা হয়নি। এই সমস্ত কারণে একদিকে এখানে শিল্প কলকারখানা নাই, যেটা এখন বাংলাদেশের সব যেতে হয়েছে। এখানে চরম দারিদ্র এবং ভয়াবহ বেকারত্ব,
মানুষের জীবনে একটা অভিশপ্ত অবস্থা সৃষ্টি করে রেখেছে। আমি নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছে, আমি এর আগেও এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম। তখন বাংলাদেশের প্রাকৃতিক অবস্থা এবং বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি ভিন্নতর ছিল। তখন নদীতে বর্ষা হতো, এই অঞ্চল প্রায় নিম্ন অঞ্চল, সব জায়গায় পানি পানি জমে থাকতো, নিচু অঞ্চল ছিল, রাস্তাঘাট ছিল না, এবং তখন গ্রামে কখনো শিল্প কলকারখানা অন্য উন্নয়ন হয়নি, পৌরসভা তখন ছিল না। তো এই অবস্থায় আজকে দেশের যে যুগের বা দেশের পরিবর্তন হয়েছে অন্যদিকে, সেটাতে মানুষ বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, ভূমিহীন কৃষকের সংখ্যা বেড়ে গেছে। এখানে মানুষের মধ্যে সংঘাত, বৈষম্য এটা বেড়ে গেছে। এখানে মাদকাসক্ত, মাদক দ্রব্য মানে চোরাচালান এই সমস্ত বৃদ্ধি পেয়েছে। এখানে মানুষের রুচি সংস্কৃতি লোপ পেয়েছে। শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ, এটা সারা বাংলাদেশেই শিক্ষা ব্যবস্থাটা একেবারেই মানে ভেঙে পড়ার মতো অবস্থা। এখানে শিক্ষা প্রতিষ্ঠানে মানব সম্পদে রূপান্তরিত না হয়ে, হিউম্যান রিসোর্স ডেভেলপ না করে এখানে শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে দেখা যাচ্ছে যে অশিক্ষা, কুশিক্ষা এবং মানে ভুল শিক্ষা, এই সমস্ত দিয়ে এখানে কোনো শিক্ষাই মানুষের জীবনের কল্যাণের কাজে আসছে না। আর আমিও নির্বাচন করতে চাই কারণ মানে যদি নির্বাচন না করি তাহলে এখানে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো না। স্বপ্ন পূরণের একটা একটা মানে তাগিদ আছে ভিতর থেকে, যেহেতু আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি। আমি নির্বাচিত হলে এলাকার জনগণ বিশ্বাস করে যে তাদের কল্যাণ হবে, এলাকার উপকার হবে, এলাকার যা যা আমাদের ভাবনাগুলো সেটা মানে প্রকৃতই বাস্তবায়ন হবে। শুনছিলাম প্রবীণ রাজনীতিবিদ নিতাই রায়চৌধুরীর উত্তর, এবং প্রশ্নটিও ছিল খুব ছোট, কিন্তু উত্তরটা যদি আমরা বড়, এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? নিতাই রায়চৌধুরী উনি অত্যন্ত সফল একজন সিনিয়র লার্নেড অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের খুব পরিচিত মুখ। বলতে গেলে ওনার একজনও শত্রু খুঁজে পাওয়া যাবে না কোর্টে, যতটুকু আমি জানি। তার ব্যবহার, তার আচরণ, এগুলো কিন্তু যার অনুজ আছে তারা অনুসরণ করে। এই জায়গাটা থেকে আমি একটু কৃতজ্ঞতা জানাই যে উনি আমাদের এই প্রশ্নের যে উত্তর দিয়েছেন, এবং এই যে জনগণের প্রশ্নকে উনি সম্মান করেছেন, এটাতে প্রমাণ হয় যে উনি মানসিকভাবে এবং জ্ঞান গর্ভর দিক থেকে চিন্তা করলেও সত্যিকার অর্থে একটা জায়গা করে নিলেন জনগণের কাছে, যে হ্যাঁ উনি জনগণকে কেয়ার করেন, হ্যাঁ জনগণকে উনি জানেন, মানেন, এবং তাদের ওনার সারাটা জীবনই উনি জনগণের কল্যাণেই আসলে কাটিয়েছেন, নিয়োজিত আছেন। এখন পর্যন্ত যতগুলো সুপ্রিম কোর্টে যারা পেশাজীবী আছেন, আইনজীবী যারা আছেন, যারা সত্যিকার অর্থেই এই পেশাটাকে মহৎ পেশা মনে করে, তার মধ্যে একজন হচ্ছে নিতাই রায়চৌধুরী। আমি শ্রদ্ধা রেখে ওনার এই প্রশ্নের উত্তর মূল্যায়নে একটু মনোনিবেশ করতে চাই। একটা জায়গায় গ্যাপ, সেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। বর্তমানে আমরা যেভাবে চিন্তা করছি, একজন আইন প্রণেতা হওয়ার জন্য যে ধরনের প্রি রিকুইজিট যে কন্ডিশনগুলো থাকার কথা, টার্মসগুলো থাকার কথা, যে ক্লজগুলো দরকার, সেই জিনিসগুলো ওই সময় ওনাদের মধ্যে এতটা প্রকটভাবে ছিল না। যে একটা রাষ্ট্র পরিবর্তনের জন্য আইন প্রণেতা ঠিক সুনির্দিষ্ট কী কী যোগ্যতা থাকতে হবে, থাকলেই কেবল সে আইন প্রণেতা হতে পারবে, এই ব্যাপারে কিন্তু প্যারামিটার সেট করা ছিল না। সেই কারণেই কিন্তু বাংলাদেশ সংবিধানে শুধু হাত পা নাক কান চোখ থাকলেই কিন্তু সে আইন প্রণেতা হতে পারে। ডিজেবল হইলেও সে আইন প্রণেতা হইতে তাদের কোনো অসুবিধা নেই, পঙ্গু হইলেও না, আমার মনে হয় অসুস্থ হইলেও না। মানে এমন অদ্ভুত একটা সংবিধান করা হয়েছে যেখানে, যার কারণে আমি দায়িত্ব নিয়ে বলছি, 2000 প্রার্থীর মধ্যে আপনার অন্তত পক্ষে 1000 প্রার্থীর পাই নাই,
আপনি তাকে কিন্তু ফুটবল খেলার মাঠে প্রতিযোগিতায় নেইমারের সাথে দিয়ে দিয়েছেন, মেসির সাথে তারা খেলবে। কি আশ্চর্য না? এর মধ্যেও কিছু আলোকিত মানুষ আছে। সেই আলোকিত মানুষদের মধ্যে কিন্তু নিতাই রায় চৌধুরী অন্যতম। তো এই জায়গাটা আশার আলো। আর প্রশ্নগুলো যেহেতু ওনার সাথে শেয়ার করে করা হয়নি, উনি জানেন এটা আকস্মিকভাবে আসছে, কিন্তু ওনার প্রাজ্ঞতার লেভেল যে জায়গায় আছে, ওনাকে নিয়ে যদি সত্যিকার অর্থে এই আইন প্রণয়নের এই জায়গাটা যদি সুনিশ্চিত করা যায়, সুনির্ধারিত করা যায়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে উনি যখন পার্লামেন্টে যাবেন তখন এই যোগ্যতা যাচাই বাছাই, সত্যিকার অর্থে আইন প্রণেতা পাওয়ার যে মেকানিজমটা, সৎ, যোগ্য, পারঙ্গম, সক্ষম ব্যক্তি, সেইটা যাতে পরবর্তী নির্বাচনগুলোতে জনগণ পেতে পারে, সেই ব্যাপারে একটা উদ্যোগ হয়তো উনি গ্রহণ করবেন। না, তার অর্থ তিনি যে উত্তরগুলো দিলেন সেই উত্তরের মধ্যে আইন প্রণয়নের বিষয়টির চেয়ে কিন্তু এলাকার সংকটটা নিয়ে উনি কথা বেশি বলেছেন, যেটা আমরা সংসদে দেখি চলে এসছে যে তারকা চিহ্নিত প্রশ্ন, তার এলাকার সংকট সমস্যা মন্ত্রীর কাছে যেগুলো করেন। আমরা আরেকটু সুনির্দিষ্টভাবে যদি জানতে পারতাম যে আইন প্রণয়নে তিনি কি কি ভূমিকা রাখতে পারতেন, তবে বোধহয় বেশি প্রাসঙ্গিক হতো। না, এখানে মূল বিষয়টা হচ্ছে যে উনি ওনার জায়গা থেকে যেটা বলেছে সেটা হলো যে আইন প্রণয়নের যাবতীয় প্রসেস হি নোজ ভেরি ভেরি ওয়েল, ইটস প্রুভেন, এক নাম্বার। আর সমস্যাগুলো উনি উপলব্ধি করতে পারছেন, সেই সমস্যা নিরসনের জন্য উনি কি কি করবেন সেটাও উনি বলার চেষ্টা করেছেন। কিন্তু কি কি আইন প্রণয়ন করবেন এই বিষয়টা একটা স্টাডির ব্যাপার, সেটা হয়তো ওনার কাছে তার মানে নিশ্চয়ই তিনি নির্বাচিত হলে আমরা তার কাছ থেকে অনেকগুলো আইনের বিল পাবো, যেগুলো দিয়ে আমরা হয়তো এই সংকটগুলো সমাধান করতে পারবো।